কি অবস্থা কবে? কি আর অবস্থা ভাইয়া? এখন ঘটনা যেটা সেটা হলো কি, তুমি যাইবা কখন? চাইছিলাম তো এমনই যাইতে বাইরেতে, কারণ মনে করেন আয়সা আবার তো ওই জিনিসগুলো আবার গুছাইতে হবে, ফাইল টাইল আছে আবার। তো তুমি নাস্তা খাইছো? আমি নাস্তা খাই রেডি হওয়া যায়, খালি প্যান্ট শার্ট পরবো, গেঞ্জি বেঞ্জি। আচ্ছা, তাহলে আমরা কয়টা 12:15টার ভিতরে বের হয়ে যাই? হ্যাঁ যাওয়া যায়। তাহলে রেডি হও, আমিও রেডি হইতাছি। তাহলে দরকার ওর, প্রয়োজন ওর, কিন্তু আমার ফোন দিয়ে ওরে ঘুমের থেকে উঠানো লাগে, ওরে তাড়া দেওয়া লাগে, ভাই তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যেতেছে। আচ্ছা, ঘটনা হয়েছে আমাদের রাজীব ল্যাপটপ কিনবে। উনার এখন যে ল্যাপটপটা আছে, এখন যে ল্যাপটপটা উনি ইউজ করতেছে সেটা নাকি ল্যাগ দেয়, উনি মন মতো ভিডিও এডিট করতে পারতেছে না, ওনার মন মতো হইতেছে না, একটু স্লো লাগতেছে। ওরা আমি অনেক আগেই বলছি যে ভাইয়া তুমি যে ল্যাপটপটা ইউজ করো ওই ল্যাপটপ দিয়ে অ্যাকচুয়ালি ভিডিও এডিট করা তুমি মজা পাবে না, তুমি পিসি বিল্ড করো। সে বলতেছে না ভাই আমি পিসি বিল্ড করবো না, এখন যে ল্যাপটপটা আছে সেটা থেকে আপগ্রেড করবো। আপগ্রেড এর কিনে মশা কে আনে? সে বলতেছে ভাইয়া পিসির ভিতরে মোবাইলিটি নাই। মোবিলিটি আচ্ছা যাই হোক, ওইভাবে নিয়ে ঘোরাফেরা করা যায় না। সো আমি ল্যাপটপই কিনবো, ল্যাপটপটা আপগ্রেড করবো, আমার এখন যেটা আছে সেটা থেকে একটু আপগ্রেড ভার্সন নিবো। এখন ঘটনা হয়েছে বসুন্ধরা যাওয়া লাগবে, ওই যে বসুন্ধরা দেখা যেতেছে আমাদের বাসার পাশে, এই তো এখন তো উইরা গেলে মনে 2 মিনিটও লাগবে না। আচ্ছা যাই হোক, এখন যাইতেছে বসুন্ধরায় ল্যাপটপ আপডেট করার জন্য। ওয়েল, একটু আগে যে ভিডিওগুলো দেখলেন, যে ক্লিপগুলো দেখলেন, এগুলো অ্যাকচুয়ালি আজ থেকে প্রায় 3 মাস আগের ভিডিও, মানে রাফলি 3 মাস, এরকমই 3 মাস, 2.5 মাস, 3 মাস হবে। আর এখন যে ভিডিওটা দেখতেছেন সেটা হলো বর্তমানের ভিডিও, রিসেন্ট টাইমের ভিডিও, আজকের ভিডিও। এই গত 3 মাসে আমাদের সোনামণি রাজীবের কোনো ব্লগ আসে নাই। এই 3 মাসের ভিতরে সে কোনো ভিডিও দেয় না, অথচ সে পুরা গোপ্রো সেট আপ, মোটো ব্লগারদের যেটা লাগে ফুল প্রো মোটো ব্লগার যে সেট আপ থাকে সেটা কিনা বসে আছে। বাট এই গত 3 মাসে সে কোনো ভিডিও শ্যুট করছে, আমি যত জানি শ্যুট করছে, বাট সে কোনো ভিডিও রিলিজ করতে পারে নাই। ল্যাপটপ কিনছে, পাওয়ারফুল ল্যাপটপ কিনছে হলো গিয়ে ভিডিও এডিট করার জন্য, বাট ভিডিও এডিটার হয় নাই। আচ্ছা, কেন করে নাই, কিসের জন্য ভিডিও আসে নাই রাজীবের, সেটা নিয়ে পরে কথা বলি। আজকে আমার ব্যাপারে আগে একটু বলি, আমার ব্যাপারে বলতে আমার প্রথম দিককার ব্লগের কাহিনিগুলো একটু বলি। আচ্ছা, ঘটনা হয়েছে প্রথমে কিন্তু আমি মোটো ব্লগার ছিলাম না। যারা আমার একবারে শুরু থেকে দেখেন, শুরু থেকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন, তারা শুরু থেকে জানেন যে আমি প্রথমে আমার যে প্রথম ব্লগটা ছিল সেটা কিন্তু অ্যাকচুয়ালি মোটো ব্লগ ছিল না, সেটা ছিল একটা ট্রাভেল ব্লগ। আমি এখনও নিজের 70% ট্রাভেল ব্লগার ভাবি, আর 30% হলো মোটো ব্লগার। আচ্ছা যাই হোক, সেটা নিয়ে আরেকদিন বলবো না। এখন ঘটনা লাগে আমার প্রথম যে ভিডিওটা ছিল সেটা ছিল হলো একটা ট্রাভেল ব্লগ, সুন্দরবনের ট্রাভেল ব্লগ। 2019 সালের শেষ দিকে বলতে একবারে ডিসেম্বর মাসে আমরা সবাই, আমি রাজীব সহ চলন্তু সবাই মিলে গেছিলাম হলে সুন্দরবন। 1 সপ্তাহ বা 5 দিনের একটা ট্যুর ছিল আমাদের, খুব জোস একটা ট্যুর ছিল আমার লাইফে, ওয়ান অফ দ্য বেস্ট অ্যাডভেঞ্চারাস ট্যুর ছিল ওই সুন্দরবন ট্যুরটা। তো প্রতিবার যেটা হয় যে কোনো জায়গায় ঘুরতে গেলে, কোনো জায়গায় ট্যুরে গেলে মোবাইল বাই করে টুকটাক ছবি তুলি, টুকটাক ভিডিও করি, জাস্ট ফর মেমোরিজ, যে না ভবিষ্যতে বলতে পারবো যে না ঠিক আছে সুন্দরবন গেছিলাম, এখানে গেছিলাম, মোহনে গেছিলাম। তো ভালো কথা, এইবারও গেলাম, মানে এবার না সেবারও গেলাম। প্রথম দিন থেকেই একটা প্ল্যান করে গেছিলাম যে না এইবার যাই ভিডিও করি, একটা সুন্দর একটা মানে সিস্টেম করে ভিডিও করব, যে না ঠিক আছে মেমোরি ঠিক আছে, বাট সেইটা যাতে একটা মানে মিলমিশ থাকে। তো যাই হোক, ওইভাবেই আর কি প্ল্যান প্রোগ্রাম করা বললে মনে একটু বেশি বলা হয়ে যেত। ওইভাবে অ্যাকচুয়ালি ব্লগ টগের কোনো কিছুই বাধাও বুঝি না। তো ওই মোটামুটি একটু আর কি গুছায়া ব্লগ করার চেষ্টা করলাম, গুছায়া ভিডিও করার, নট ব্লগ করার, গোছায় একটু ভিডিও করার চেষ্টা করলাম। যে আমি যেরকম ভিডিও করি, বাট এমন একটা ছায়া, একটা ম্যাপ মাথায় আনলাম যে না ঠিক আছে আমি অডিয়েন্সরে দেখাইতেছি, মানে আমার কিছু দর্শক আছে তাদের যদি দেখাই তাহলে ভিডিওটা কেমন হবে, সেরকম করে ভিডিওটা করলাম। ট্যুর শেষে বাসায় আসলাম, বাসায় আসার পর ভিডিওগুলো চেক করলাম, চেক করে পুরোপুরি মাথা নষ্ট। একটা ভিডিও জাতের ভিডিও হয় নাই, মানে আমি যেরকমটা চাইছিলাম সেরকম হয় নাই। ভিডিওগুলোতে প্রবলেম ছিল, ভিডিওতে কোনো ধারাবাহিকতা ছিল না, কোনো প্যাটার্ন ছিল না, অনেক ন্যারেটিভ গ্যাপ ছিল। তো শেষমেশ চিন্তা করলাম যে ন্যারেটিভ গ্যাপগুলো হয়ে গেছে, সেগুলো আবার ন্যারেটিভ দিয়েই ফিল আপ করতে হবে। তো ন্যারেটিভ ফিল আপ করতে গেলে কি লাগে, ন্যারেটিভ ফিল আপ করতে গেলে আপনাকে আবার শ্যুট করা লাগবে, সেটা ইনডোরে হোক বা অন্য একটা এনভায়রনমেন্টে হোক, আপনাকে সেটা ফিল আপ করতে হবে। তো তখন অ্যাকচুয়ালি
আমার এই ক্যামেরাটা ছিল না, এখন যে ক্যামেরাটা আমি শ্যুট করতেছি তখন এই ক্যামেরাটা ছিল না। আমার কাছে ক্যামেরা বলতে ছিল নিকনের একটা ডিএসএলআর ক্যামেরা, স্টিল ফটোগ্রাফি করেন, স্টিল ফটোগ্রাফির ভিতরে 20 টাইপের একটা ক্যামেরা। বাট সমস্যা হচ্ছে ওই ক্যামেরাটায় ভিডিও করা যেত না, ভিডিও করা যেত না ভুল, ভিডিও করা যেত 30 ফ্রেম রেটে ভিডিও করা যেত 1080p-তে। বাট সবচেয়ে বড় সমস্যা যেটা ছিল সেটা ছিল ভিডিওতে ওইটার অটো ফোকাস ছিল না, মানে জাস্ট স্টিল ফোকাস। আপনি যদি এই পর্যন্ত ফোকাসটা সেট করেন, বারবার ক্যামেরা থেকে যে সেট করা লাগে, তো দেখা গেছে একটু সামনে গেলেন আবার ডিফোকাস হয়ে যায়, আর যদি একটু পিছনে যান তাহলে সেটা আবার ডিফোকাস হয়ে যায়। মানে এইটা যেরকম মানে খুব সুন্দর অটো ফোকাস হয়, ওইটা এই অটো ফোকাস সিস্টেমটা ছিল না। একবার ট্রায়াল দিলাম ওই ক্যামেরা দিয়া, বাট রেজাল্ট খুবই খারাপ। পরে চিন্তা করলাম সব বাদ, হাতের যে ফোনটা আছে এটাই যথেষ্ট, এটা তো অটো ফোকাস আছে, এটা ফোকাস না, এটা ফিক্সড ফোকাস টাইপের, এটা অটো ফোকাস না। ওই যে ক্যামেরার পিছনে যে ব্লার একটা ভাব আসে না, এটা সেটা নাই, বাট এটা দিয়ে কাজ চলবে। তো তখন আমাদের অফিস ছিল মোহাম্মদপুরে। একদিন শুক্রবার ছুটির দিন যায় অফিসে বৈশা ওই মোবাইল ক্যামেরা দিয়েই নেগেটিভগুলো ফিল আপ করলাম। ভিডিও তো কমপ্লিট হলো। এখন সবচেয়ে কঠিন পার্ট সেটা হলো গিয়া এডিটিং। তখন ভিডিও এডিটিংয়ের বুঝি না, শুধু শুনছি প্রিমিয়ার প্রো নামে একটা সফটওয়্যার আছে যেটা দিয়ে পিসিতে ভিডিও এডিট করা যায়। তো নামাইলাম প্রিমিয়ার প্রো নামানোর পর এখন প্রিমিয়ার প্রো তো কোনো কিছুই বুঝি না, কি দেয়া কাট করে, কি দেয়া জোড়া লাগায় ভিডিও, কি দেয়া সাউন্ড অ্যাড করে, কোনো কিছু না, নাথিং। পরে ইউটিউবের টিউটোরিয়াল দেখা কোনো মতে আফসা করে ভিডিওগুলো এডিট করলাম। এডিট করার পর কমপ্লিট ভিডিও হাতে আসার পর তো আমার মাথা নষ্ট, আরে শালা আমি এটা কী বানাইছি। যদিও এখন ওই ভিডিও দেখলে আমার নিজে প্রচণ্ড ভয় মনে হয়, চিন্তা করি আর দেখি আর হাসি যে আল্লাহ এটা আমি কী বানাইছিলাম। আচ্ছা যাই হোক, ভিডিও শ্যুট করা শেষ, ভিডিও এডিট করা শেষ, এবার ভিডিও আপলোড দেওয়ার পালা। ভিডিও আপলোড দিলাম ইউটিউবে আপলোড দিলাম। ইউটিউবে আপলোড দেওয়ার পর সেখানে আবার আরেক কাহিনী হলো, ভিডিও আপলোড করার পর দেখি মানুষ আমার ভিডিওতে কমেন্ট করতে পারতেছে না। আচ্ছা, এটার পিছনে কারণ কি? ইউটিউবে আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন ইউটিউব আপনাকে একটা অপশন দেয়, যে অপশনটা হচ্ছে এই ভিডিওটা বাচ্চা কাচ্চাদের জন্য কিনা, নাকি বাচ্চা কাচ্চারা এটা দেখতে পারবে না। তো আমি ভাবছিলাম যে না ঠিক আছে, আমার ভিডিও তো বাচ্চা কাচ্চারা দেখতে পারবো। তো আমি যেটা করছি সেটা হলো গিয়া ইয়েস ইটস মেড ফর কিডসে সিলেক্ট করে রাখছিলাম। বাট সমস্যা হয়েছে, আপনি যখন ওই চেকবক্সটা ক্লিক করবেন, মানে আপনার ভিডিওটা অনলি ফর বাচ্চাদের জন্য, তখন কিন্তু মানে ইউটিউবে ওইটা থেকে মানে টোটালি ওইটা থেকে রেভিনিউ আসা বন্ধ হয়ে যায়, ওইটাতে কমেন্ট করা যায় না, আরও বহু কাহিনী ইচ্ছা আছে। সো আমি তো বুঝি না, আমি চিন্তা করছি আমার ভিডিও তো বাচ্চারাও দেখতে পারবো, সুতরাং এটাই মনে হয় সই। পরে বুঝলাম যে না, অ্যাকচুয়ালি এটা সেই কাহিনী না, এটা ওই লাগে অন্য কাহিনী। এই ভিডিওতে কমেন্ট করা এই জন্যই যাইতেছে না। পরে কি করলাম, এই চেক বক্স আনক্লিয়ার করলাম, তারপর দিলাম না অনলি ফর কিডস না, এটা সবাই দেখতে পারবে। তারপর দিই না ঠিক আছে ওকে, ভিডিওতে কমেন্ট করা যাইতেছে, ভালো কথা, দিলাম আপলোড। এখন দেখি যে না ঠিক আছে, মানে মোটামুটি লোকজন দেখতেছে, খুব যে বেশি তা না, হাজার ভিউ হয়েছে জিনিসটা সেরকম না, মানে অল্প কিছু ভিউ হয়েছে, মানে মনের ভিতরে একটা দোলা লাগছে, আরে লোকজন তাহলে ভিডিও দেখে, মানে র্যান্ডম ভিডিও দেখতেছে। তো কি করলাম, ওই সুন্দরবন নিয়ে আরও 2-3টা ভিডিও বানাইলাম। আচ্ছা, এখন ঘটনা যেটা হলো 2-3টা ভিডিও ভালোই রেসপন্স। আর সবচেয়ে বড় কথা লাগে আমার ভিডিও তো আমি না, আমাদের পোলাপাইন যারা আছে, এই রাজীব বন্ধু, তারপরে তোর ফ্রেন্ড সার্কেল, রাজীবের ফ্রেন্ড সার্কেল, সকল ফ্রেন্ড সার্কেল এরা তো দেখছে। প্লাস ওই সুন্দরবন গিয়েছিলাম, সুন্দরবন যাওয়ার পর যে যারা ট্যুরমেট ছিল তারা মোটামুটি আমার ভিডিও দেখতেছে, শেয়ার করতেছে, ভালো লাগতেছে। ঠিক আছে, তো মোটামুটি 3টা না 4টা ভিডিওর জন্য করছিলাম সুন্দরবন নিয়ে। সুন্দরবন আর কত এক জিনিস লেবু চিপড়াইতে আর কত তিতা বানানো যায়। আচ্ছা, এখন ঘটনা হয়েছে সুন্দরবন ট্যুর দিয়ে আসার পর নতুন কোনো ট্যুরও দিতে পারতেছে না, নতুন কোনো ভিডিও দিতে পারতেছে না, মানে টোটালি আটকা পড়ে গেছে। তো বাসায় একটা গোপ্রো পয়রা ছিল, গোপ্রো হিরো 7 যখন বেরোছিল তখনই কেনা হয়েছিল। বাট ওইটা মানে শখের বসে কেনা নতুন গ্যাজেটের প্রতি আমার ছোটবেলা থেকে একটু আকর্ষণ বেশি। তো ওই হিসাবে গোপ্রো 7 কিনা রাখা হয়েছিল, ওটা বাসায় পয়রা ছিল, ওই যে ওয়ার্ড্রোবের ভিতরে, যে এটার ভিতরে পয়রা ছিল, ওইটা আর ইউজ করা হতো না। মাঝে মাঝে দেখা গেছে কোনো জায়গায় যদি যাইতাম, নিয়ে যাইতাম, এরকম করে শ্যুট করতাম, জাস্ট ওই পর্যন্তই। ম্যাক্সিমাম টাইম ওই তো এমনি ধরে শ্যুট করতাম। আদারওয়াইজ যে ক্যামেরা হেলমেট মাউন্ট ছিল, হেলমেট মাউন্টের সাথে লাগাইতাম, আর কোনো কিছু না, জাস্ট খালি ক্যামেরাটাই লাগাইতাম। দেখা গেছে কোনো জায়গায় ট্যুরে গেছি, বাইক নিয়ে ট্যুরে গেছে, ওই জাস্ট খালি ফুটেজ, রানিং ফুটেজ থাকতো, দ্যাটস ইট। মানে নিজের শখের বসে করতাম, অন্য কোনো বিষয় না। তো এর ভিতরে কাহিনী হয়েছে কি, একদিন হঠাৎ করে মিরপুর 10 নম্বর যাবো বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করার জন্য। তো ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে যাবো, তো চিন্তা করলাম যে ক্যামেরাটা লাগাই নিয়ে যাই, ওই হেলমেটে মাউন্ট ছিল, ক্যামেরাটা লাগাইলাম। তো গেলাম, যাওয়ার পর টুকটাক ভিডিও করলাম, মানে র্যান্ডম ভিডিও, আবার সেই র্যান্ডম ভিডিও, কারণ তখন ওইভাবে গুছায়া ব্লগ করার চিন্তা ভাবনা মাথায় কিন্তু নাই, তখনও কিন্তু নাই। তো গেলাম, র্যান্ডম ব্লগ করলাম, যাইতাছি, তারপর দিয়ে যে যেখান থেকে ইঞ্জিন অয়েল কিনছি ওইখানে যে একটু ভিডিও করলাম, আসলাম, একটু আড্ডা দিছি, এর ভিতরে একটু ভিডিও করলাম, এই ভিডিও করলাম।
এখন বাসায় আসার পর যেটা বুঝলাম সেটা হলো গিয়া গোপ্রোতে আপনি যদি এমনি ভিডিও করেন, এখানে একটা মোরগ আনছে কারা জন্য সারাদিন ডাকে। আচ্ছা যাই হোক, যে জিনিসটা আবিষ্কার করলাম সেটা হলো কি গোপ্রোতে আপনি যখন রানিং ভিডিও করবেন তখন অডিও খুব সুন্দর আসে, বাট আপনি যখন বাইক চালাইতে চালাইতে ভিডিও করবেন হেলমেটের ভিতরে যদি আপনি কথা বলেন তাহলে কিন্তু গোপ্রোতে কোনো কিছু শোনা যায় না, জাস্ট খালি বাইকের শব্দ, বাইরের নয়েজ শব্দ, এইগুলাই, এছাড়া কোনো কিছু আমার আসেইতেছে। এই মোরগটারে ধরাই না খুব একটা সুন্দর করে। আচ্ছা যাই হোক, তো গোপ্রোতে হেলমেটে যদি আপনি ভিডিও করেন তাহলে যে সমস্যাটা হয়, হেলমেটের থেকে আপনি যতই পেঁচাল পারেন, হেলমেটের ভিতর থেকে আপনি যতই পেঁচাল পারেন কোনো কিছুই শোনা যায় না, জাস্ট আসে হলো গিয়ে ইঞ্জিনের শব্দ, বাইকের ইঞ্জিনের শব্দ, বাইকের শব্দ আর রাস্তাঘাটের শব্দ। এই সমস্যার সমাধান কি? তখনও জানি না যে গোপ্রোর সাথে যদি আপনি ভয়েস অ্যাড করতে চান, হেলমেটের ভিতর থেকে যেটা বলবেন সেটা যদি মানুষকে শোনাইতে চান, আপনার অডিয়েন্সকে শোনাইতে চান, সেক্ষেত্রে আপনার লাগবে এই জিনিসটা। তখন এই জিনিসের আকাল মার্কেটে, তখন মোটামুটি বাংলাদেশের সবাই মোটো ব্লগার হইতে চাইতেছে, তো এই জিনিস মার্কেটে নাই। যারাই আনতেছে দেখা গেছে 5 পিস 10 পিস করে আনতেছে, 5 পিস 10 পিস দেখা গেছে ওই 5 মিনিট 10 মিনিটের ভিতরে শেষ। তো চিন্তা করলাম দূর সাথে আমি এটা কিনুম না, এটা ছাড়াই ভিডিও করবো, এটা ছাড়াই মোটো ব্লগ করুম, দেহি আমার কে ঠেকায়। তো কি করলাম যেটা সেটা হলো কি, আমি বাইর হইতাম, গোপ্রো অন করতাম, ভিডিও করে আসতাম এবং সাবজেক্ট মনে রাখতাম যে আজকে কি টপিকস নিয়ে কথা বলতেছি। পরে বাসায় আইসা সে ভিডিওর সাথে মিলায় স্থান কাল ওইভাবে মিলায় বাসায় এসে মোবাইলে ভয়েস ওভার দিতাম, মোবাইলে ভয়েস ওভার দিয়া সেই গোপ্রোর ফুটেজের সাথে সেটা অ্যাড করে দিতাম। যারা আমার প্রথম দিকের ভিডিও দেখছেন তারা জিনিসটা হয়তো বা অনেকে ধরতে পারছেন যে আমি পরে এগুলো টোটালি ভয়েস ওভার দিতাম। এরকম 3-4টা বড় ট্যুরও দিয়েছি, শ্রীমঙ্গল গেছি 2বার, আরও কয়েকটা জায়গায় গেছি, বিভিন্ন ঢাকার ভিতর তো মানে অনেক মোটো ব্লগ করছি যেগুলাতে পুরাপুরি পরে এসে সাউন্ড অ্যাড করা হয়েছে। আমি সারাদিন দেখা গেছে মোটো ব্লগ করে আসতাম, আইসা মনে রাখতাম যে না কি কি আমি বলছি, কি সাবজেক্ট নিয়ে কথা বলছি, কোন জায়গায় কোন কথা বলছি, আবার ফেক হাত পা নাড়াইতাম মানে বোঝানোর জন্য, না ঠিক আছে আমি কথাবার্তা বলতেছি, ওই লাইনেই কথাবার্তা বলতেছি। তো ঠিক ওইভাবে মিলায় ভয়েস ওভার দিতাম। তো পরে একদিন এই জিনিসের খবর মিললো, যা দেখলাম একটা দোকানে 2 পিসই আছে, যা 1 পিস কিনলাম, কেনার পরে তো শুরু হইলো মোটো ব্লগ। তো মানে যা হয়েছে মানে ধাপে ধাপে আসছে। যেমন আমার গোপ্রো ছিল, এইটা ছিল না, আমার ডিএসএলআর ক্যামেরা ছিল, এই ক্যামেরাটা ছিল না, মানে একদিনে সব কিনে একদিনের মোটো ব্লগার আমি হইতে পারি নাই, বা একদিনের ব্লগার আমি হইতে পারি নাই। আমি ব্লগ লাইভ শুরু হয়েছে আমার এই ক্যামেরাটা দেওয়া, এই মোবাইলটা দেওয়া। মানে প্রথমেই আমি এরকম প্রফেশনাল লেভেলের ক্যামেরা পাই নাই, বা দেখা গেছে গোপ্রো ছিল এইটা পাই নাই। মানে কন্টিনিউয়াসলি একটা মানে ব্লগার হওয়াটা বা মোটো ব্লগার হওয়াটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আমি একবারে সব গ্যাজেট নিয়ে রাস্তায় নামি নেই যে না ঠিক আছে আমার কাছে সব ফুলফিল আছে। ভিডিও করার ক্ষেত্রে আমি যখন ভিডিও করা যখন শুরু করি তখন আমি খালি বারবার ভিডিওর ভিতরে সো মানে যদি একটা সেন্টেন্স বলতাম এর ভিতরে 3টা থাকতো সো। তো এটা নিয়ে রাজীব আমার অনেক পচাইছে, ভাইয়া হয়ে গেছে সো ব্লগার। তো এই যে এখন যখন ব্লগ করি তখন এরকম স্ট্যাটারিং আসে, যেমন এই যে এটা থাকবে, এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। তো দেখা গেছে যে একদিনেই সবাই মোটো ব্লগার বা ব্লগার হইতে পারে না। প্রথম দিকের ভিডিওগুলো যদি আমি এখন দেখি আমার নিজের কাছে হাসি লাগে। যারা ব্লগার, যারা খুব ভালো ব্লগার, এখন যারা খুব হাই লেভেলের ব্লগার আছে, তারাও যদি তাদের পিছনের ভিডিওগুলো দেখে, প্রথম দিকের ভিডিওগুলো দেখে, তাদেরও আসে এটা আমি ভালো করে জানি। মানে একদিনেই আপনি কেসি নেস্টেড হইতে পারবেন না, বা একদিনে ইরফান জুনেজো হইতে পারবেন না, এইটা একটা প্রসেস। এই কথাগুলো আজকে কেন বলতেছি, এই কথাগুলো বলার পিছনে সবচেয়ে বড় কারণ হয়েছে কি, এই যে আমাদের রাজীবের কথায় যদি ধরি, রাজীবের সমস্যা যেটা, রাজীব ভিডিও করতেছে ঠিকই, এডিট করতেছে না, চিন্তা করতেছে। রাজীবের মনে যেটা হইতেছে আমি খুব ভালো করে জানি, এই জিনিসটা আমার ভিতরে হইতো যে ভিডিও করতেছি, তারপর এডিট করতেছি, ইউটিউবে আপলোড দিতেছি, বাট আমার ভিডিও কয়জনে দেখবে, আমি কি ভিডিও বানাইতেছি, খুব আহামরি ভিডিও তো বানাইতেছি না, আমার ভিডিও কে দেখবে, কিসের জন্য দেখবে। দেখেন আপনি যে ভিডিওটা বানাইতে পারতেছেন, আপনার ভিতরে যে ক্রিয়েটিভিটিটা আছে, দেখা গেছে অনেকের ভিতরে সেই জিনিসটা নাই, এই জন্য আপনার ভিডিও মানুষ দেখবে। হ্যাঁ, ভিডিও সবাই বানাইতে পারে, ভিডিও যে কেউ বানাইতে পারে, রাস্তাতে হাইটা গেছে যে কোনো ভিডিও তৈরি করা যায় ইজিলি। এখন স্মার্টফোনের যুগ, এখন এরকম প্রফেশনাল ক্যামেরাও লাগে না, যেসব ফোনে ক্যামেরা আসতেছে প্রফেশনাল ক্যামেরা ফেল, তো দেখা গেছে রাস্তাতে হাঁটতেছেন টুস করে ভিডিও করা যায়। বাট ঘটনা হয়েছে আপনি ভিডিও করতেছেন, আপনার ভিডিও মানুষ দেখতেছে বিকজ অফ আপনার ভিতরে আলাদা কিছু একটা আছে, আপনার ভিতরে আলাদা একটা ক্রিয়েটিভিটি আছে, যে না ঠিক আছে 5 জন হোক 10 জন হোক আপনার ভিডিও দেখতেছে, তার মানে আপনার ভিডিও মানুষ পছন্দ করতেছে। তো প্রথমে যেই জিনিসটা মাথায় চিন্তা আসে সবার ভিতরে যে আরে আমি ভিডিও বানাবো, ভিডিও কে দেখবে,
এই যে না একটা মনের ভিতরে যে একটা কনফিউশন, এই জিনিসটা হলো সমস্যা। রাজবের ভিতরে সেম কাহিনী হইতেছে, আমার ভিতরে হয়েছিল। আমি যখন সুন্দরবন থেকে আসার পর 3টা ভিডিও দিয়া চিন্তা করছি আমি আর কি ভিডিও বানাবো, আমার ভিডিও তো মানুষ ওইভাবে দেখতেছে না। মানুষের শুনছে এই ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে লাখ লাখ ভিউ হয়, আমার ভিডিওতে 100-150-এর উপর ভিউ হইতেছে না। তখন ওই যে কনফিডেন্সটা না, মনের ভিতর কনফিডেন্সটা হারায় যায়। রাজীবের ক্ষেত্রেও সেম, রাজীব শ্রীমঙ্গল গেছে আমার সাথে ভিডিও করছে, তারপর মোটামুটি ঢাকার ভিতরে কয়েকবার আমার সাথে ঘোরাঘুরি করছে, ব্লগ করছে। ও বরিশাল যায় ব্লগ করে নিয়ে আসছে। কিছু কিছু ব্লগ দেখলাম ও এডিটও করছে, বাট সমস্যা হইতেছে ও না ইউটিউবে আপলোড করার সাহস পাইতেছে না। ওর কথা ভাই আপনি তো গত 2-3 বছর ধরে ভিডিও বানান, আপনার ভিডিও তো মানুষ ঠিকঠাক মতো দেখতেছে না, আমার ভিডিও কি দেখবে ভাই? কথা হলো কি, একটা সময় আমার ভিডিওতে 10টা 12টা 15টা 50টা করে ভিউ হইতো। এখন দেখা গেছে 2-3 বছর পর আমার ভিডিওতে ওই ভিউ সংখ্যা 200-300-এর ভিতরে থাকে। বাট এই 200-300 মানুষ তো অন্তত আমাদের দেখতেছে, তাই না? অন্তত এই 200-300 মানুষ চিন্তা করতেছে না ঠিক আছে ছেলেটার ভিতরে কিছু আছে, ওর ভিডিওতে কিছু আছে, কিছুটা হলেও অন্যদের থেকে চেঞ্জ, এই জন্যই তোমার ভিডিও দেখতেছে, আমার ভিডিও দেখতেছে। তো সমস্যাটা কোন জায়গায়? তো আজকের ভিডিওর পয়েন্টটা হয়েছে অনেকে এই ক্রিয়েটিভ যে সেক্টরটা আছে, এই ব্লগিং বলি, আমি এটা ক্রিয়েটিভ সেক্টরে বলি। ভাই ব্লগিং করাটা এত সহজ না। ক্যামেরার পিছে যখন কথা বলি, মানে যখন গোপ্রো দিয়ে কথা বলি, তখন দেখা গেছে অডিয়েন্সের সাথেও কথা বলা লাগে, রাস্তার দিকেও তাকায়, রাস্তার হিসাবও রাখা লাগে। আবার যখন ক্যামেরার সামনে কথা বলি, আই থিঙ্ক নর্মাল একটা পার্সন ক্যামেরার সামনে এমনি কথা বলাটা সুপার টাফ। আমি গত 3 বছর ধরে ভিডিও করতেছি, আমার এখনও ক্যামেরার সামনে আইসা কথা বলতে প্রচণ্ড আনইজি লাগে। মোটো ব্লগ বলি অতটা সহজ না। সবাই করতেছে, হ্যাঁ বলতে পারেন যে ভাই সবাই তো করতেছে, সমস্যা কি হতে পারে? ভাই সবাই করতেছে, কয়জনের ভিডিও মানুষ দেখে, কয়জনের ভিডিও মানুষ ওইভাবে এনজয় করে, কয়জনই বা ওইভাবে সব কিছু ফুটায় তুলতে পারে? ভিডিও সবাই করতে পারে, বাট মানুষ কয়জন একটা দেখতেছে, এটাই হলো গা ম্যাটার। তো রাজীবের ভিতরে যে চিন্তা ভাবনা, আমার ভিতরে একটা সময় সেই চিন্তা ভাবনাটাই ছিল যে না ঠিক আছে কি ভিডিও করুন, কি দেখবে। ভাই এই যে গত 2-3 বছর শেষে আমার এখন প্রায় অ্যাবাউট 1700-এর মতো সাবস্ক্রাইবার হয়েছে। 3 বছর অনেকের অনেক সময় দেখা গেছে 17 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায়, আমার ক্ষেত্রে হয় নাই, কারণ আমার ভিডিও হয়তো বা ওরকম আপ টু মার্ক না। বাট তারপরও 1700 জন মানুষ আমার ভিডিও দেখতেছে, এটাই হলো কি সবচেয়ে বড় পাওয়া। একটা সময় এটা হলো কি একটা নেশার মতো, এই যে ক্রিয়েটিভ সেক্টরটা হলো নেশার মতো। ক্রিয়েটিভ সেক্টরটা নেশার মতো। আপনি যখন এখানে ঢুকবেন, আপনার যদি কোনো ইনকামও না আসে, কোনো কিছু না আসে, কোনো কিছুই যদি না আসে, পাবলিক যদি আপনার ভালোবাসে, এই জিনিসটার ভিতরে একটা মজা আছে যেটা অন্য কোনো জায়গায় নাই। হ্যাঁ, গালিগালাজ যে হয় না তা না, গালিগালাজও দেয়। আপনি যত বড় কন্টেন্ট ক্রিয়েটর হবেন, আপনাকে মানুষ যেমন ভালোভাবে ওরকম গালিও দেবে। বড় কন্টেন্ট ক্রিয়েটর এটা খুব ভালো করে জানে। ওই কি যেন বলে, আমি বারবার কেসি নাইস্টেটের কথা বলতেছি, কারণ হলে গিয়া ব্লগিং জিনিসটা, মানে ক্যামেরা দেওয়া ব্লগিং জিনিসটা করা যায়, এই জিনিসটা আমি বুঝতে পারছি কেসি নাইস্টেটের ভিডিও দেখা। তো ওনার আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ইউটিউবার। আচ্ছা, কেসি নাইস্টেটের ভিডিওর ওই যে কি যেন বলে কমেন্ট সেকশনে গেলেও দেখা যায় হেরো মাইসে গেলে। সো এটা মানে অবাক করার কোনো কিছু নেই। যত ফ্যান আছে তত ওই হেটার্সও আছে, এটা থাকবেই সমান। তো যারা এই সেক্টরে আসতে চাইতেছেন, যদি শখের বিষয়ে ভিডিও করতে চান বা প্রফেশনালি ভিডিও করতে চান, ওয়েলকাম। বাট ওই যদি চিন্তা করেন যে না ঠিক আছে আমি একদিনে কেসি নেস্টেড হয়ে যাবো বা ইরফান জুনেজো হয়ে যাবো, বাট এটা পসিবল না। হ্যাঁ, লাখ লাগে, প্লাস হলো অনেক কিছুই লাগে, অনেক ফ্যাক্টর আছে। বাট আপনি যদি ক্রিয়েটিভ জিনিসটারে যদি এরকম মজার ছলে নিতে পারেন যে না ঠিক আছে আমি ভিডিও মেক করতেছি, ভিডিও কন্টেন্ট বানাইতেছি, কন্টেন্ট ক্রিয়েট করতেছি, এটা আমার কাছে অনেকটা মজা লাগতেছে, আমি জিনিসটা ভালোবাসি, মজা করে বানাইতেছি, এই জিনিসটা আমি ইন্টারেস্টেড, প্লাস হলো এই জিনিসটা আমি একটা শান্তি ফিল পাই, করেন। আপনি যদি শান্তি ফিল পান, সত্যি কথা একটা না একটা সময়ে আপনার কি বলে এটা, আপনার আপনার ভিডিও মানুষ দেখবে, এত বুঝাইতে পারব না। সো দ্যাটস অল ফর টুডে। দেখা হচ্ছে সামনের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ও আরেকটা কথা, সেটা হলো গিয়ে যারা মোটো ব্লগিং নতুন করে শুরু করতে চাইতেছেন, নতুন ক্যামেরা কেনার চিন্তা করতেছেন, তাদেরকে বলবো ভাই গোপ্রো কিনেন না, ডিজিআই কিনেন। ডিজিআই তো অন্তত এই লাগে না।